আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আমাদেরকে স্বাগতম। আজকে আমরা গত ক্লাসের যে ধারাবাহিকতা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টরের, আমরা গত ক্লাসে ভেক্টর গুণন এবং স্কেলার গুণন নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা সেই ক্লাসের ধারাবাহিকতায় ক্লাস করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ স্কেলার গুণন এবং ভেক্টর গুণনের মধ্যে পার্থক্যটা আমাদের আবার একটু রিভিশন করে নিয়ে তারপরে আমরা পরবর্তী পড়া শুরু করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ভেক্টর রাশি, তাদেরকে যদি আমরা গুণ করি তাহলে গুণফল ভেক্টরও হতে পারে, স্কেলারও হতে পারে। তাহলে স্কেলার হবে, যদি তাদের গুণফল স্কেলার হয় তবে তাদেরকে ওই গুণফলকে আমরা বলবো স্কেলার গুণন, আর তাদের ভেক্টর দ্বয়ের গুণফলের মান হবে কি ভেক্টর বিটার মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। আর দুটি ভেক্টর রাশিকে গুণ করলে যদি এটি একটা ভেক্টর রাশি হয় তবে ওই ভেক্টরের ওই গুণনকে বলা হয় ভেক্টর গুণন হবে, যার মান হবে ভেক্টর দ্বয়ের মান এবং এদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। এবং দিক হলো একটি ডান হাতি বা ডান পাকের পথ স্ক্রুকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে ক্ষুদ্রতম কোণে ঘুরালে স্ক্রুটি যেই দিকে অগ্রসর হয় ওই দিকে হবে। তাহলে এখানে পার্থক্য কি কি আছে? এক নম্বর পার্থক্য হলো যে স্কেলার গুণন একটি স্কেলার রাশি, কিন্তু ভেক্টর গুণন একটি ভেক্টর রাশি। স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না। আচ্ছা, আর এক্ষেত্রে যদি ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ থিটা হয় তাহলে স্কেলার গুণনের ক্ষেত্রে a ডট b সমান সমান হবে ab কোসাইন থিটা, কিন্তু এদের ভেক্টর গুণন হবে a ক্রস b সমান সমান ab সাইন থিটা এবং একটি ভেক্টর একক ভেক্টর থাকবে, যেটা এটা একটা একক ভেক্টর হবে। এই একক ভেক্টর হবে a ক্রস b, যে ভেক্টর নির্দেশ করবে সেই ভেক্টরের সাথে লম্ব হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ভেক্টরের পরিবর্তে যদি তিনটা ভেক্টর থাকে বা একাধিক তিনটা ভেক্টর থাকলে পরে তাদের ভেক্টর গুণন বা স্কেলার গুণনকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি। যদি তিনটা ভেক্টর হয় তাহলে তাদেরকে আমরা দুইভাবে সাজাতে পারি। একটা হলো স্কেলার ত্রিগুণন আর একটা হলো ভেক্টর ত্রিগুণন। স্কেলার ত্রিগুণন কি? যে a ক্রস b ক্রস c, অর্থাৎ যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণন নিয়ে সেখান থেকে একটি ভেক্টর আসবে, তার সাথে তৃতীয় ভেক্টরের ডট গুণ। এটা আমরা সাইক্লিক অর্ডার ঠিক রেখে যদি b ক্রস c, b ডট c ক্রস a লিখি অথবা c ডট b ক্রস a ক্রস b লিখি, তাহলেও আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে মোট ফলাফলকে আমরা একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক আকারে লিখে এখান থেকে তাদের যে ফলাফলটা আসবে সে একই ফল আমরা পাবো যদি দুইটা ধাপে, অর্থাৎ দুইটা ভেক্টরের ক্রস গুণন করার পরে তৃতীয় ভেক্টরের সাথে ডট গুণন করি, তাহলে আমরা একই মান পাবো। এক্ষেত্রে গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমরা এই নির্ণায়ক পদ্ধতিটা ব্যবহার করতে পারি। ভেক্টর ত্রিগুণন কি? যে দুইটি ভেক্টরের ক্রস গুণনের সাথে তৃতীয় ভেক্টরের যে ক্রস গুণন হবে তাকে আমরা ভেক্টর ত্রিগুণন বলছি। এটার ফলাফল হলো যে a ডট c ইন্টু ভেক্টর b, অথবা আমরা লিখতে পারি b ভেক্টরকে যদি আগে নিয়ে আসি তাহলে b ইন্টু a ডট c সমান সমান লেখা যায় c ইন্টু a ডট b। তার মানে এটা আমরা বলতে পারি এটা একটা ব্যাক ক্যাব ফর্মুলা, ব্যাক ক্যাব ফর্মুলা। পক্ষান্তরে যদি আমরা এভাবে সাজাই যে a ডট b কে আগে লিখবো, তারপর c ভেক্টরকে লিখবো,
তাহলেও আমরা সেই একই রাশি পাবো, একইভাবে আমরা মানগুলিকে নির্ণয় করতে পারবো। এখানে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ কথা হচ্ছে যে তিনটা ভেক্টরের স্কেলার ত্রিগুণন আকারে যে ফলাফলটা আমরা পাবো, সেই স্কেলার ত্রিগুণন ফলাফলটা হবে একটি ঘন সামান্তরিক বা সমান্তরক, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, এরকম একটা ঘন সামান্তরিকের আয়তনকে নির্দেশ করবে a ডট b ক্রস c। তার মানে a ডট b ক্রস c একটা স্কেলার মান হবে, যে স্কেলার মানটি হবে একটি ঘন সামান্তরিকের আয়তন। এখন যদি তিনটা ভেক্টর a ডট b একই সমতলে থাকে, তাহলে তার আয়তন হবে 0, কারণ সেক্ষেত্রে উচ্চতা 0 হয়ে যাবে। তাহলে এটাই কি, এই যে a ডট b ক্রস c সমান সমান 0, এই সমীকরণটি হলো a ডট b ক্রস c এই তিনটি ভেক্টর সমতলীয় থাকার শর্ত। অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে যে a ডট b ক্রস c সমান সমান 0, এর অর্থ কি? এর অর্থ হলো যে b ক্রস c যে একটা ভেক্টর হবে, সেই ভেক্টর a ভেক্টরের সাথে লম্ব। আবার a, b এবং c ভেক্টর তিনটি একই সমতলে থাকবে এবং b এবং c ভেক্টর দুইটির লম্ব দিকে b ক্রস c ভেক্টরটি a ভেক্টরের সাথে একই তলে অবস্থান করে না, বরং তার সাথে লম্ব তলে অবস্থান করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ভেক্টরে ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন বা ক্যালকুলাসের প্রয়োগ এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। বিজ্ঞানের ভাষায় ক্যালকুলাস হলো অবিরত পরিবর্তনশীল ক্ষুদ্র ক্ষুদ্র অংশ গণনার একটি শাস্ত্র। আধুনিক গণিতে এটি একটি গুরুত্বপূর্ণ শাখা। ক্যালকুলাস দুই ভাগে বিভক্ত, অন্তরীকরণ এবং ব্যবকলন ক্যালকুলাস। একটা হলো অন্তরীকরণ বা ব্যবকলন ক্যালকুলাস, আর একটা হলো যোগজীকরণ বা সমাকলন ক্যালকুলাস, যাকে আমরা ইন্টিগ্রেশন ক্যালকুলাস বলি। ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ ক্যালকুলাসের সাহায্যে কোনো একটা বক্ররেখার নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ, কোনো চলমান বস্তুর গতিবেগ, ত্বরণ, যে কোনো পরিবর্তনের হার ইত্যাদি, এবং ইন্টিগ্রাল ক্যালকুলাসের সাহায্যে কোনো বক্ররেখার দৈর্ঘ্য, বক্ররেখা দ্বারা আবদ্ধ কোনো স্থানের ক্ষেত্রফল, কোনো ঘনতর বস্তুর আয়তন, কোনো বস্তুর ভারকেন্দ্র ইত্যাদি পদার্থবিজ্ঞানের ভৌত স্কেলার রাশি এবং ভেক্টর রাশি নির্ণয় করা যায়। এই জন্য ক্যালকুলাসে পদার্থবিজ্ঞানের ব্যবহার এবং গুরুত্ব অপরিসীম। ক্যালকুলাসে যাওয়ার আগে আমাদের কয়েকটি বিশেষ সম্পর্ক বা বিশেষ সংজ্ঞা সম্পর্কে দেখতে হবে। এক নম্বর হলো অপারেটর। অপারেটর কি জিনিস? অপারেটর হলো কিছু গাণিতিক প্রতীক, গাণিতিক সংখ্যা, যাদের নিজস্ব কোনো অর্থ নাই, নিজস্ব কোনো ভৌত তাৎপর্য নাই, কিন্তু এরা কোনো রাশির উপর প্রযুক্ত হলে তখন আমরা তাদের থেকে আমরা নতুন কিছু পাই। যেমন যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, গুণ, ভাগ, বর্গমূল, ঘনমূল, ডিফারেন্সিয়েশন ইত্যাদি। তাদের নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু এরা যদি কোনো রাশির সাথে সংযুক্ত হয়, তখন তারা ওই রাশিকে পরিবর্তন করে নতুন একটা রাশিকে আমাদেরকে দেয়। এই জন্য এদেরকে সাধারণভাবে অপারেটর বলে, অপারেট করে যে চলো অপারেটর বা কারক। ডেল হলো ভেক্টরের ভিতরে, ভেক্টরের যে ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন, ভেক্টর ব্যবকলনীয় বা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরকে নির্দেশ করার জন্য ডেল নামে একটা প্রতীক ব্যবহার করা হয়। আর এফ এটা অর্থাৎ এখানে ডেল হলো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এবং
সমাকলনকে প্রকাশ করার জন্য একটা লম্বা মানে এস কে টেনে যদি লম্বা করা হয় তাহলে এটা হলো সমাকলন বা যোজনীকরণ অপারেটর বলা হবে। অতএব অপারেটর হলো একটি গাণিতিক নির্দেশক বা সংকেত যা একটা উপযুক্ত বস্তুর উপরে বা উপযুক্ত ফাংশনের উপর কোনো বিশেষ ধরনের অপারেশনকে বোঝায়। ভেক্টর ক্যালকুলাস কি জিনিস? ভেক্টর বীজগণিতের যেই অংশে ভেক্টর রাশির ব্যবকলন বা সমাকলন সম্পর্কে আলোচনা করা হয় তাকে ভেক্টর ক্যালকুলাস বলে। ভেক্টর ক্যালকুলাসে ভেক্টর রাশির ব্যবকলন এবং সমাকলন সংশ্লিষ্ট থাকে, এই জন্য ভেক্টর ক্যালকুলাসও দুই রকম, একটা হলো ভেক্টর ব্যবকলন বা অন্তরীকরণ আর একটা হলো ভেক্টর সমাকলন বা যোজনীকরণ। ভেক্টর ব্যবকলন বা অন্তরীকরণ ক্যালকুলাস কাকে বলে? সাধারণ ব্যবকলন ক্যালকুলাসের সাথে ভেক্টর ব্যবকলন ক্যালকুলাসের তেমন কোনো পার্থক্য নাই। ভেক্টর রাশির মতোই স্কেলার রাশির মতোই ভেক্টর রাশিকে ব্যবকলন করা যায়। স্কেলার এবং ভেক্টর উভয় প্রকার রাশির ব্যবকলন মূলত একই রকম, শুধু ভেক্টর চিহ্ন অথবা ভেক্টর রাশি এগুলোর প্রতীক এগুলো অপরিবর্তিত রাখতে হবে। আর ভেক্টরের যে ইন্টিগ্রেশন ক্যালকুলাস এটিও স্কেলার ইন্টিগ্রেশন ক্যালকুলাসের মতোই, এখানেও কোনো পরিবর্তন নেই। স্বাভাবিক ইন্টিগ্রেশন ক্যালকুলাস যেভাবে করা হয় ইন্টিগ্রেশন ক্যালকুলাসও এইভাবেই করা হয়। ভেক্টরের ক্ষেত্রেও ইন্টিগ্রেশন ক্যালকুলাসের কোনো পরিবর্তন হয় না। এই জন্য স্কেলার এবং ভেক্টর উভয় প্রকার রাশির সমাকলন প্রক্রিয়া মূলত একই রকম। এখন আমরা আসবো ভেক্টর ব্যবকলন বা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এই সম্পর্কে একটু আমরা আলোকপাত করব। বিজ্ঞানী হ্যামিল্টন প্রথম 1873 সালে এই ডেল প্রতীকটি ব্যবহার করেন এবং এর নাম দেন নাবলা। পরবর্তীতে উইলিয়াম গিবস এর নামকরণ করেন ডেল। এই জন্য একে ডেল অপারেটর বা ভেক্টর ব্যবকলন অপারেটর বলা হয়। এখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক কাঠামোতে একটা ডেলকে আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর কোন একটা ফাংশনের পরিবর্তনের হারকে এই রূপে প্রকাশ করে থাকি এবং ডেল এর সংজ্ঞা হলো ডেল সমান সমান ডেল বাই ডেল এক্স ইন্টু আই, ডেল বাই ডেল ওয়াই ইন্টু জে, ডেল বাই ডেল জেড ইন্টু কে। যেহেতু ডিফারেনশিয়াল ক্যালকুলাসের প্রতীক ডি বাই ডিএক্স অথবা ডেল বাই ডেল এক্স এটা দুই রকম। যদি একাধিক ফাংশনকে ডিফারেনশিয়াল করতে হয় তখন ডি বাই ডিএক্স আমরা লিখি না বা ডি ডিএক্স লিখি না, তখন ডেল ডিএক্স লেখা হয়, ডেল ডেল এক্স অথবা ডেল ডেল ওয়াই। তার মানে এক্স ওয়াই জেড চলকযুক্ত কোনো ফাংশন যদি হয় তাহলে আমরা সেক্ষেত্রে হয় এক্স অথবা ওয়াই অথবা জেড এর সাপেক্ষে ডিফারেনশিয়াল করি, আর বাকি দুটি চলক সেক্ষেত্রে ধ্রুবক হিসেবে থাকবে। এই জন্য এই আংশিক ব্যবকলন মানে একটা ফাংশনের অংশ বিশেষকে আমরা ব্যবকলন করি। এই জন্য এই ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড এই প্রতীক দ্বারা আংশিক ব্যবকলন বোঝানো হচ্ছে। যখন কোন রাশির একাধিক চলকের উপর নির্ভরশীলতা থাকে তখন আংশিক ব্যবকলন ব্যবহার করা হয়। ঠিক আছে, ডেল কোনো ভেক্টর নয়, এটি ভেক্টরের অপারেটর মাত্র, তবে এটি সাধারণ ভেক্টরের সকল ধর্মাবলী প্রদর্শন করে থাকে। বাস্তব ক্ষেত্রে তিনটি রাশি যথা গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল, এই তিনটি রাশির সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এই তিনটি রাশির পরিবর্তন সম্পর্কে বা তাদের আলোচনায় ডেল এর অপরিহার্য ভূমিকা রয়েছে। এখন আমরা দেখব স্কেলার এবং ভেক্টর ক্ষেত্র কি জিনিস। যখন কোনো ক্ষেত্র বিবেচনায় নেওয়া হোক না কেন, যে কোনো ক্ষেত্রকে আমরা বিবেচনা নেই না কেন, আমরা বলতে পারি যে ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুর সাথে একটি ভৌত গুণ থাকে, ফিজিক্যাল প্রপার্টি থাকবে। এই ভৌত গুণ তার প্রকৃতি যদি স্কেলার হয় তাহলে তাকে আমরা ভেক্টর স্কেলার ক্ষেত্র বলবো, তার ভৌত গুণ যদি ভেক্টর হয় তাহলে তাকে আমরা ভেক্টর ক্ষেত্র বলবো। তাহলে ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট ভৌত গুণ যদি স্কেলার হয় তবে ওই ক্ষেত্রকে আমরা স্কেলার ক্ষেত্র বলি, আর ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট ভৌত গুণ যদি ভেক্টর হয় তবে ওই ক্ষেত্রকে আমরা ভেক্টর ক্ষেত্র বলি। কোন ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতে এক একটা রাশির এক বা একাধিক মান থাকতে পারে। পদার্থবিদ্যা সর্বত্রই স্কেলার বা ভেক্টর অবস্থান ফাংশন দেখা যায়, যেমন ঘনত্ব, উষ্ণতা, বিভব ইত্যাদি হলো স্কেলার ফাংশন, আর বস্তুর বেগ, তড়িৎ প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য ইত্যাদি হলো ভেক্টর ক্ষেত্রের উদাহরণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগামী ক্লাসে ভেক্টরের গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্লের সংজ্ঞা এবং ভৌত তাৎপর্য ইত্যাদি সম্পর্কে আলোচনা করে এর তাত্ত্বিক ক্লাস আমরা শেষ করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।